স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতে নিয়মিত টক শো সরাসরি এই সময়। আজ আলাপ করব সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং সামনের দিনগুলো কি আছে, মানুষের আগামী দিনগুলো কেমন যাবে সেই নিয়ে আলাপ করব। মূলত দিনের শিরোনামগুলোর মধ্যে প্রধানত আজকে সংসদে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি হয়েছে, উত্তাপও ছড়িয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে যে উত্তপ্ত আলোচনা, তার এক অংশে অভিযোগ হরিলুটের, সেটি বিএনপি বরাবরই করে আসছে। সরকারি পক্ষ থেকে মন্ত্রী বলেছেন যে জানুয়ারিতে পরিস্থিতির উন্নতির আশা করছেন তিনি, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বক্তব্য। এটি একটি দিনের খবর। দুদকের মামলায় বিএনপি নেতা তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে উল্লেখ করেছেন। আর এর মধ্যেই বিএনপি তাদের বিভাগীয় সমাবেশগুলো করে চলেছে বরিশালের সামনে। আওয়ামী লীগও বসে নেই, তারাও তাদের বিভিন্ন কর্মসূচি করছে। রাজনীতির মাঠে দুপক্ষই সক্রিয়, দৃশ্যত যে তাদের বাকযুদ্ধ আছে, সভা সমাবেশ আছে, তবে দুপক্ষের মধ্যেই শক্তি প্রয়োগের খুব বেশি প্রবণতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। কিন্তু বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় গণপরিবহন বন্ধ, বরিশালে যেরকম এখন লঞ্চ বন্ধেরও কথা শোনা যাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। আরেকটি বিষয়, নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার জন্য এ পর্যন্ত ৮০টি দল তারা আবেদন করেছে। এরা কারা, কি এদের নাম, এগুলো যথেষ্ট হাসির খোরাক জুগিয়েছে। নির্বাচন কমিশন আসলে কি করতে যাচ্ছে সেটাও দুজন অতিথি আছেন দুটো বড় দলের, তাদের কাছ থেকে বুঝবার চেষ্টা করব। আজকে পরিচিত হই শুরুতেই। স্টুডিওতে আসা দুই অতিথির সঙ্গে রয়েছেন জনাব অসীম কুমার উকিল, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক, স্বাগত আপনাকে। রয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক সম্পাদক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, স্বাগত আপনাকে। আচ্ছা, আপনাদের দুই দলের ঝগড়া, বাকযুদ্ধ বা সামনে নির্বাচনের প্রস্তুতি, এগুলো নিয়ে আলাপ করব। কিন্তু জেনারেলি আপনাদের অভিমত একটু জানতে চাই। নির্বাচন কমিশনে যে গণবিজ্ঞপ্তি দিয়ে নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে এবং সেটার জন্য সময়ও বাড়ানো হয়েছে এবং ৮০টা দলের একটা যে তালিকা দেখা হয়েছে, আপনাদের দেখার সুযোগ হয়েছে কিনা জানি না, এগুলোর সম্পর্কে আপনাদের কি মন্তব্য? কেন এই নির্বাচনের আগেই এই ভুইফোড়, বিভিন্ন নামের হাস্যকর কিছু পরিচয়ের, মানে এরা কোথা থেকে আবির্ভূত হলো, কেন নির্বাচন কমিশনে তারা আবেদন করলো, কি উদ্দেশ্য এর পেছনে, রাজনৈতিক সিগনিফিকেন্সটাও বা কী? নির্বাচন কমিশন কেন এত সময় ব্যয় করছে এদেরকে যাচাই বাছাই করার নামে? আপনার কি মন্তব্য? আপনাকে ধন্যবাদ, সহ আলোচককে স্বাগত। যারা টেলিভিশন সেটের সামনে বসে আজকের অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আসলেই মানে আপনি নিঃসন্দেহে যে টপিকসটা তুলে ধরেছেন, এটা নিয়েই আমাদের সবার মনোনিবেশ করা দরকার বলে আমি মনে করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা, এবং দিনের অন্যান্য খবর শিরোনামে যাই থাকুক, এটাই শিরোনাম, এটাকে নিয়ে আলোচনা করা দরকার। কেন এমনটি হচ্ছে এগুলো ভাবা দরকার। আগে দেখেন, মানে এমনিতে দেশে নিবন্ধিত দলের সংখ্যা 39টা, প্রায় 40টার মতো। যে 39টা পার্টির নাম যদি আমরা লিখতে যাই আর কি, খুব কষ্ট হবে এক টানে বলা, একটু স্মৃতিতে টেনে বলতে হবে। ৬-৭টার বেশি বলা খুব কঠিন, বা 10টাই বললাম আর কি, 15টাই বললাম, তারপরে কিন্তু সাহায্য নিতে হবে। যাই হোক, তারপরে যেটা নির্বাচন কমিশন আহ্বান করেছে, আহ্বান করাটা একটা রুটিন ওয়ার্ক, হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটা প্রত্যাশা থাকতে পারে। আহ্বানটাকে আমি দোষের কিছু দেখি না, আমি সেক্ষেত্রে তাকে নির্বাচন কমিশনকে আসামের কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছি না। নির্বাচন কমিশন সত্যিকার অর্থে সামগ্রিক কর্মকাণ্ড মিলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার মধ্যে দিয়ে সকল দলকে নির্বাচনের দিকে টানতে চাচ্ছে, নির্বাচনে অংশগ্রহণ করাতে চাচ্ছে, অংশগ্রহণমূলক একটা নির্বাচন, গ্রহণযোগ্য একটা নির্বাচন করে তারই লক্ষ্য হিসেবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছেন, শাসনতান্ত্রিক যে দায়িত্ব আছে তাদের। এটাই স্বাভাবিক বা এটা যথাযথ আর কি। কিন্তু যে সমস্ত বিষয় শুনলাম আর কি, যে ৮০টার অধিক দল দরখাস্ত করেছে আর কি, আমি কিছু মিডিয়া বন্ধুদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি। তারা র্যান্ডমলি স্যাম্পলিং করে হয়তো 5টার খোঁজ খবর নিতে গেছে, কিন্তু 5টার কোনোটাই
কোনো রাজনৈতিক দলের কার্যালয় হতে পারে বলে মনে হলো না। বিভিন্ন মিডিয়া 3টা বা 5টা সার্চ করেছে, দেখা গেল যে ঠিকানাটা হলো বাসার, এটা বাড়ির ঠিকানা দিচ্ছে। যে জিজ্ঞেস করলো যে এরকম কেউ আছে, বলে যে হ্যাঁ উনি তো এই বাসার মালিক আর কি। তো এটা আপনাদের বাসা, করে যে বাসা ভাড়া না নিজের, কেউ বলেছে ভাড়া, কেউ বলেছে নিজের আর কি। তো ভদ্রলোক যিনি অ্যাপ্লিক্যান্ট উনি নাই, উনি কোথায়, উনি বাইরে আছে নাকি। উনি কি করেন, কি করবে, ব্যবসা বাণিজ্য করে আর কি, কোনো রাজনীতি করে সেরকমও নাই। অর্থাৎ মানে আমাদের রাজনীতিটার কালচার বলি এমন জায়গায় এনে দাঁড় করানো হয়েছে, এরকম কিছু লোকজন এসে দাঁড়িয়েছে এটাকে উপহাস করার জন্য, স্রেফ উপহাস করার জন্য জায়গাগুলো দাঁড় করানো হয়েছে। এটা রাজনীতিবিদদের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল, আছে অবজ্ঞা করার সামিল। বাট এটা কিন্তু হতে পারে না, এটা হতে দেওয়া ঠিক হবে না। রাজনীতি একটি বিজ্ঞান, যে বিজ্ঞান মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়, যে বিজ্ঞান একটা দেশের নেতৃত্ব দেয়, জাতির নেতৃত্ব দেয়, পৃথিবীর নেতৃত্ব দেয় রাজনীতি, অর্থাৎ রাজনীতিকে ঘিরে রাজনীতিবিদ। সেখানে বাংলাদেশের আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিকে ঘিরে যে অবজ্ঞা প্রদর্শন, অবহেলা প্রদর্শন, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, এই বিষয়গুলি খুব তলিয়ে দেখা দরকার। এটা আমাদেরকে একটা চোখ খুলে দিয়েছে নির্বাচন কমিশন। আইন প্রয়োগকারী সংস্থা থেকে রাজনৈতিক দলগুলি গবেষণা যারা করে তারা সবাই নামগুলি নিয়ে একটু খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার, যাতে ভবিষ্যতে কেউ কোনোদিন রাজনীতি নিয়ে এই উপহাস করার সুযোগ না পায়। জি, আমি একটু আপনার কাছে আসছি, আবার শুনবো ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। নামগুলো খুঁজে চেষ্টা করছি, আসলে বেশ মজাদার কিছু নাম আছে। জি, আমি দেখছি, পত্রিকা দেখেছি। এটা নিয়ে সিম্পল আমার বক্তব্য হলো, প্রত্যেকটা আমাদের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষের ব্যক্তিরই সংগঠনের অধিকার আছে, সমাবেশ করার অধিকার আছে। সেই সাংগঠনিক তার যে পাওয়া ক্ষমতা, তার যে তাকে যে ম্যান্ডেট দেওয়া যায়, সেই অনুযায়ী সেই নির্বাচন কমিশনে আবেদন করতেই পারে। নির্বাচন কমিশন রিকোয়ারমেন্ট ফুলফিল করলে তার আবেদন মঞ্জুর করতে পারে, আর ফুলফিল না করলে তার আবেদন রিজেক্ট করে দিতে পারে। সেইটাই আমি মনে করি, এর বাইরে আর কিছু বলার নাই। তবে এটি কেন করছে, কেন করছে কি জানেন, তারা উৎসাহিত। ওই দেখেন আওয়ামী লীগের সঙ্গে আছে না, কিছু জায়গার মধ্যে এই দল সেই দল, কি তরিকুল ফেডারেশন নাকি তরিকুল, হ্যাঁ আর কি আছেন, তারপরে 2 সিট 3টে সিট মনে করলে ছোটো ছোটো দল হলে সেই পর্যায়ে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে যাতায়াত করে যদি একটা সিট পাওয়া যায়, যদি নমিনেশন পাওয়া মানে তো ওখানে একসঙ্গে সব কিছু। নমিনেশন দেওয়া মানে কি তুমি জিতবা, গেজেট পর্যন্ত তোমার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন। তো এই কী কারণে সরকারও জানে, এই নির্বাচন কমিশনও জানে কোনো অসুযুদ্ধ আসছে কিনা। তো আমি কোনো গেস এনে কোনো অসুবিধা মানে প্রধানমন্ত্রী হঠাৎ করে 80টি দল কি আপনাকে এমন হতে পারে কিনা যে বিএনপি বা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে জোট বাঁধবে বা ক্ষমতার ভাগীদার হতে চায়? আমার বিএনপি, আমার যতটুকু জানা বিএনপিতে সঙ্গে কারো কানেকশন নাই। কার সঙ্গে কানেকশন আছে, তারা হয়তো নিজেরা হয়তো কানেকশন আছে কিনা সরকার, তাও জানি না আমি। তারা সুযোগ নিয়ে চেষ্টা করবে। যদি কোনো ক্রাইসিস সৃষ্টি হয় যে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখলো, তো তারা প্রধানমন্ত্রী এখানে কেক খেলো, চা খেলো, প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো তুললো, এটা হইতে পারে। আবার ধরেন ওই নির্বাচন কমিশন ডাকলো, সেখানে ডাকার মধ্যে ডাকার অধিকারটা পেলো। প্লাস যদি ওই নমিনেশনের সময় যদি আমি দল থেকে যদি একটা সিট দেন, একটা সিট দেন, যদি হয়তো প্রধানমন্ত্রী বললো মানে ঠিক আছে, কত হয়েছে আর দিলাম এটারে, ঠিক আছে। তরিকুল ফেডারেশন না তরিকুল ফেডারেশনে 2-3টে সিট দিছে না, হ্যাঁ। তো হ্যাঁ, আমার নোয়াখালী লক্ষ্মীপুরে একটা আছে তরিকুল ফেডারেশনে। তরিকও তো নেই, ফেডারেশন নেই, গ্রামে দেশে এমপি হয়ে গেছি, প্রশাসন দায়িত্ব না তো, হ্যাঁ। আওয়ামী লীগ সুবিধা আছে না, ওইরকম হইতে পারে। এটা সামনে দেখা যাবে, এখন তো বলতে পারছি। এখন হলে সিম্পল যে তার নির্বাচন কমিশন যে এই 80টা দল সম্পর্কে খোঁজখবর নেওয়া, যাচাই বাছাই করা, এই দায়িত্বে পালন করতে গেলে তো তাদের একটা হিউজ, তাদের কোনো কাজ নাই তো, এগুলোই তো করবে। তার কী কাজ করে, তারা ইলেকশন করতে পারে না। এখানে তো বিএনপি অংশগ্রহণ করে নেই, আর কোনো দল অংশগ্রহণ করে নেই, নিজেরা তাদের মহাজোটের অংশ জাতীয় পার্টি, আর আওয়ামী লীগ ইলেকশন করছে গাইবান্ধা, দেখছেন না অবস্থা। এখন কি সব ক্যান্ডিডেটের মধ্যে প্রেসিডেন্ট আমাদের নিয়ে গেছে, আমাদের অবস্থা পরিবেশ ছিল না, হ্যাঁ। সব কেন্দ্রে ইলেকশন, যে ইলেকশন কমিশন একটা উপনির্বাচন করতে পারে না, হ্যাঁ। এখন নিজেরা দেখি এই যে এত আমরা 12 বছর 14 বছর বলে আসতেছি যে এই সরকার ইলেকশন, এই সরকার অধীনে কোনো নির্বাচন হবে না। দেখেন ডিসি, এসপি সবাই জড়িত, প্রশাসনের লোকজন, টিওনও, এরা ভোট বন্ধ করছে ইলেকশন কমিশন থেকে, নির্বাচন কমিশন।
কেউ সব ফিজের ভিতরে চিঠি নিয়ে আসছে, একই ফর্মালি চিঠি নিয়ে আসছে, ইলেকশন সুষ্ঠু হচ্ছে। দেখেন কত উৎসাহ তাদের। আমাদের এই কনস্টিটিউশনে আর্টিকেল 126 বলছে কি, আমরা গত 51-52 বছর থেকে এই কাজ করে আসছি, খারাপ কাজটা করে আসতেছি। সংবিধানের ম্যান্ডেট আমরা ফলো করতেছি না। সংবিধানের ম্যান্ডেটে বলা আছে যে নির্বাচনের সময় নির্বাচন কমিশন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে আমাদের প্রশাসন নির্বাহী বিভাগ সহায়তা করবে, এটাই তো ম্যান্ডেট, এটা যে আমরা নেই। কিন্তু দেখেন আমরা প্রত্যেকটা নির্বাচনে স্বাধীনের পর থেকে পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে কাকে সহায়তা করে? ডেপুটি কমিশনার সরকারকে প্রতিনিধিত্ব করে জেলাতে, ইউএনও প্রতিনিধিত্ব করে উপজেলাতে সরকারকে, ওই সরকারের নির্বাহী বিভাগের প্রধানকে আমরা কিন্তু ইলেকশন তারা রিটার্নিং অফিসার বানাচ্ছি। হ্যাঁ, সংবিধানে বলা আছে নির্বাচন কমিশন সহায়তা করে নির্বাহী বিভাগ। আর নির্বাচন কমিশন কী করছে? নির্বাহী বিভাগের প্রধান, জেলা নির্বাহী বিভাগের প্রধানরে ইলেকশন কমিশন রিটার্নিং কমিশন বানাচ্ছে। আর এখন আপনারা নির্বাচন কমিশনকে স্ট্রেনথেন করার জন্য বা তাদের যে নিজস্ব জনবলের মাধ্যমে রিটার্নিং অফিসার নিয়োগ করা বা নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করা, যাতে করে প্রশাসনিক কর্মকর্তাদের উপর নির্ভর করতে না হয়, এই ধরনের সংস্কারের বিষয়ে তো রাজনৈতিক দলগুলোর কোনো আলোচনা গত কোনো আমি শুনেন, আমি সিম্পল বলি, এগুলো নিয়ে আমি রাজনীতি করি না। আমি ধরেন একটা অর্ডিনারি সিটিজেন অফ দ্য কান্ট্রি। আমার যারা রাজনীতি করবে তারা 5 বছর কাজ করবে, জনপ্রিয়তা তারা অর্জন করার চেষ্টা করবে, নির্বাচন হবে, সেই নির্বাচনে যে জিতবে সে ক্ষমতা আসবে। এটা সিম্পল জিনিস। এখন আমরা চাই কি চাই? আমরা 50 বছর ধরেন আমরা এই 51 বছর আমরা সিদ্ধান্ত নিতে পারলাম না নির্বাচনটা কারো দিনে হবে। এখন নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা পালন করতেছে। কোনো সময় আমরা বিতর্ক করছি, কোনো তারা বিতর্ক করতেছে। আর গত 14 বছর তো কিছুই না, কে কাজ কথা সরে চালায় যাচ্ছে, দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে। এবং কি এটা দিয়ে ইলেকশন কমিশন আমরা ধরেন প্রক্রিয়াটা কি, সার্চ কমিটিটা কি? আমার সংবিধানের সার্চ কমিটির কথা বলা আছে কোন আইনে? তারা বলছে একটা সার্কুলার কি বানাইছে, একটা নোটিফিকেশন করছে, এরকম হবে? ইট ইজ ইনকনসিস্টেন্ট টু দ্য কনস্টিটিউশন। এবং প্রস্তাবটা কার? এদের তারা আসছে প্রস্তাব, তরিকুল ফেডারেশনের প্রস্তাব, আওয়ামী লীগের প্রস্তাব না, এদের বানানো। তো ওই দলটাকে রিপ্রেজেন্ট করে মানুষকে কত পার্সেন্ট মানুষ রিপ্রেজেন্ট করে? 0.00001% হয়তো। তাদের প্রস্তাব অনুযায়ী মানা দিল ওদেরকে। যে ইম্পর্টেন্ট বিষয়গুলোতে সংস্কারের কথা না ভেবে এগুলো তো সরকারই নিশ্চিত করতে পারতো, যেটা উনি একটা খুবই ইম্পর্টেন্ট কথা বললেন, যে প্রশাসনিক কর্মকর্তাদের উপর নির্ভর না করে নির্বাচন কমিশনের নিজস্ব জনবলের উপরে আমরা করতে পারতাম। কিন্তু সেগুলো নিয়ে তো কোনো প্রস্তুতি নেই। 5 বছর ধরে তো আপনারা অনেক উন্নয়নের কাজ করলেন, কিন্তু যেখানে মানুষের ম্যান্ডেটের ব্যাপার, ওনারা যেরকম নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে অনাস্থা, নির্বাচন কমিশনের ব্যাপারে অনাস্থা, সরকারের ব্যাপারে অনাস্থা, তো কিছুটা কনস্ট্রাকটিভ, যেমন আপনারা সার্চ কমিটি করেছেন, যেটা আইন ছিল না, আইন করেছেন, এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটা এবার আপনারা সম্পন্ন করেছেন। এই ধরনের কিছু মেজর কিছু রেসপন্সিবিলিটি যেগুলো, সেগুলো কি আওয়ামী লীগ করেছে এই তার শাসনামলে? মানে এই আলোচনাটায় উনি আমার সহ আলোচক, জি, ঢাকার উচ্চ আদালতের সবচেয়ে প্রশংসিত আইনজীবী সমিতির নেতা, উনি কতবার প্রেসিডেন্ট হয়েছেন, কতবার সেক্রেটারি হয়েছেন, এটা কতবার হয়েছে এটা ভুলেও যায় কি, সবচেয়ে পপুলার আইনজীবীদের মাঝে উনি। মানে খুব ভালো লাগছে যে সংবিধানটা হাতে নিয়ে আসছে একে। এই সংবিধান সম্মত উপায়ে সব কিছু করারই প্রচেষ্টা আমাদের সকলের। কিন্তু কেন সংবিধানটা সাথে লয়ে আসতে হয়েছে? কারণ এই সংবিধানটাকে একসময় কাটাছেঁড়া করা হয়েছে, পদতলিত করা হয়েছে। রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়াটা যখন ব্যাহত হয়েছে, তখন সংবিধান তো ছিল না। সংবিধানকে বন্দি করে ফায়রিস্তাপা দিয়ে ইচ্ছা মতো চালানো হয়েছে দেশটা। সেটা বলবে বিএনপির কাঁধে যায়, আসলে বিএনপির কাঁধে তো যাবে। সেটাই 75-ই প্রথম সংবিধানটা লঙ্ঘন করা হলো যেভাবে। 75 থেকে পরবর্তী সময় সংবিধানগুলি কাটাছাড়া করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সংবিধানের পক্ষে আমরা সবাই দাঁড়াচ্ছি, সঠিক। কিন্তু আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ একটা আইনতন্ত্র প্রণয়ন করেছে, যেটা স্বীকার করলেন উনি, কিন্তু এটা হইল। কিন্তু স্বাধীনতার 50 বছর পরে আমরা নির্বাচন কমিশন গঠনের একটা আইন প্রণয়ন করেছি। 50 বছর পরে কথাটা বলার উদ্দেশ্য যে এই সফল ব্যর্থতা কিংবা সীমাবদ্ধতার দায় দায়িত্ব ওনাকেও নিতে হবে, আমাদেরকেও নিতে হবে। কিন্তু আমি একটু আগাতে চাই, আমাদের সময় আপনি দেখেন, আমরা সবাই ভুল করতেছি, এটা হতেই পারে, খুশি, সে তো সরকারের প্রতিনিধিত্ব করে।
ইয়ে খোকন ভাই, এটা আমার জেলা ইলেকশন অফিসার আছে, ওদেরকে বানাও। খোকন ভাই, আপনি যখন বলছেন আমি একেবারে নিরস্ত্রতার মতো শুনছি। আমি বলছি আমার না, আমরা সবাই না, আপনি যদি মাঝখানে ঢুকে পড়েন তখন না, আমার আমি- কনসিস্টেন্সি আপনি- নষ্ট হয়ে যায়। না, না, assist করছি। কনসেন্ট্রেশন অ্যাসিস্ট করার দরকার নাই, আমি আমার মতো করে আগাই। না, হ্যাঁ, বলেন। বলার জন্য সুন্দর হবে আর কি, না? নিশ্চয়ই, So, নিশ্চয়ই, নিশ্চয়ই। সেই জায়গাটা আর কি। এখন একটা আইন ছিল না, একটা আইন প্রণয়ন হয়েছে, এটা ধরে অগ্রসর হচ্ছে। এই আইনের প্রক্রিয়ায় বিএনপি কোনো পার্ট হয় নাই, তারা মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দেয় নাই। ওটা সার্চ কমিটি যেটা হয়েছিল ওনাদের অঙ্গনের একজন আইনজীবীকে ঘিরে আর কি, না? ওনার নেতৃত্বে সেটা তো সাড়া দেয় নাই, বয়কট করছে, সাড়া দেয় নাই, সব আচ্ছা হলো। তারপর একটা আইন কিন্তু হয়েছে। এখন আপনি যেটা বলতেছেন ইনকনসিস্টেন্সি, আরে ভাই একটা আইন ছিল না, না। আমি বলিনি, উনি বলেছেন। না, সেটা কি ইনকনসিস্টেন্সি, সেই ইনকনসিস্টেন্সিকে ঠিক করার যথেষ্ট সুযোগ আছে। আমি ওইটাই বলছি ভবিষ্যতে জায়গাটা তৈরি সরকার করা যায়। মেজর এই রিফর্ম, যেগুলো রিফর্মসের অ্যাসপিরেশন আছে, নির্বাচনী আমি- কালীন সরকারের অ্যাসপিরেশনটা অনেক বড়, ঠিক আছে, এটা লাস্ট ধাপে। কিন্তু বিফোর দ্যাট যেই বিষয়গুলো সরকার মনোযোগ দিতে পারতো, সেগুলো এই ওভার দ্য ইয়ার সেই জায়গাগুলোর মধ্যে হাত দেওয়ার দায়িত্ব তো সরকারেরই ছিল। আমরা 90 আন্দোলন করেছি, আপনিও দেখেছেন, ওনারাও দেখেছেন, পেশাজীবীদের আন্দোলনের ভূমিকা তখন ছিল। দেখেন সে সময় আমাদের স্লোগানটা কি ছিল? একটা স্লোগান ছিল, দেখেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। এটা কি কোনো বিবেকবান মানুষের কথা হইতে পারে, যাকে খুশি তাকে দিব? কেন তাহলে এই কথাটা খুব পপুলার স্লোগান, সবাই মিলে আমরা বলেছি, দাঁড়িয়েছি যে আসলে ভোট ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছিল, সেটা ফিরে আনার জন্য এটা হয়েছে। কিন্তু এটা কোনো স্লোগান হতে পারে না, বিবেকবান মানুষ এই কথা বলতে পারে না। এই স্লোগান দিয়ে আসছেন যে হ্যাঁ। আগুন, মানে আগুন জ্বালো একসাথে, হ্যাঁ। তারপরে এখনো যে অনেক কিছু, পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 200 বারো, কত জনপ্রিয় স্লোগান না? আমরা বলছি যে জায়গাটা ভোটের সিস্টেমটা, সেই জায়গাটা ডেভেলপ হয়েছে। ইলেকশন কমিশনের নিয়োগের একটা আইন হয়েছে। আপনার ইলেকশন কমিশনের নিঃসন্দেহে ফিনান্সিয়াল ক্যাপাসিটি বেড়েছে, নিঃসন্দেহে ম্যান পাওয়ারও বেড়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আরও দরকার, হ্যাঁ, সেই প্রক্রিয়াগুলি আছে, জায়গাগুলি তৈরি করা হচ্ছে। কিন্তু মানে যেভাবে বলা হইতেছে যে ইনকনসিস্টেন্সি বা নির্বাচন কমিশন এটা সেটা, যাই হোক, এই সংস্কারটা শুরু হয়নি। এখন আমি একটু যেই প্রসঙ্গটা আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার কাছ থেকে শুরু করি, সেটা হলো যে বিএনপি যখন তাদের সিরিজ অফ কর্মসূচি শুরু করলো, এর আগে তো বহু আলোচনা আওয়ামী লীগের কাছ থেকে এসেছে, কথার যুদ্ধ আছে যে বিএনপির থাকবে, রাজনীতিতে কথার যুদ্ধ সুন্দর, মাঝায় কোনো জোন নাই, বিএনপির লোকে কোনো লোকজন হবে না। এখন যখন দেখা যাচ্ছে যে তাদের সমাবেশগুলোতে জনসমাগম প্রথমে ফ্লপ হয়েছে বলা হয়েছে, তারপরে আস্তে আস্তে এখন মাউন্টিং, এই মাউন্টিং জনসমাবেশের মধ্যে সরকার বাধাগ্রস্ত করছে না, এই অভিযোগ নাই, কিন্তু নানাভাবে পরিবহন ধর্মঘট ইত্যাদি এইসব, এখন বরিশালও শোনা যাচ্ছে যে লঞ্চ আটকে দেওয়া হতে পারে বা লঞ্চ ধর্মঘটে ডাকা হতে পারে। এগুলো কেন হচ্ছে? এটা কেন? মানে মানে অনেকে বলছেন যে আওয়ামী লীগ কি একটু চিন্তিত হয়ে পড়েছেন কিনা বিএনপি কর্মসূচি দেখে? না, সেটা ভিন্ন প্রেক্ষাপট, সেটাই আলাপ করা। একটা জিনিস যে আমাদের সকল রাজনৈতিক দলের এখন কর্মকাণ্ড দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। জি, আমি যেমন জেলা উপজেলা সম্মেলন করছি, আমার 24শে ডিসেম্বর আমার কেন্দ্রীয় সম্মেলন, আমার সহযোগী সংগঠনগুলোর সম্মেলন, এটা কিন্তু আমার নির্বাচনকে ঘিরে। এই বছরের মধ্যে আমি সংগঠন ঘোষণার কাজটা শুরু করে দেব, আগামী বছর নির্বাচনের মাঠে থাকব। বিএনপি কৌশল হিসেবে নিয়েছে, ঢাকায় সিরিজ প্রোগ্রাম করেছে, তারপর এখন বিভাগীয় শহরগুলিতে গেছে। বিভাগীয় শহরগুলির শেষ পর্যায়ে 10 ডিসেম্বর ঢাকায় আসবে আমার রাজনীতির বিবেচনায় মনে হয়। এরপরে এখান থেকে তারা জেলা সমাবেশের ঘোষণা দেবে। এটা সব কিছুর লক্ষ্য এটা। তো সেই ক্ষেত্রে ধরেন দীর্ঘদিন কর্মসূচি হচ্ছে না, কর্মসূচিগুলি হচ্ছে। এখন পরিবহন শ্রমিক ধর্মঘট বিষয়টা যেটা থাকে, আমি একটা জিনিসে খুব রংপুরে যখন পরিবহন শ্রমিকরা কিছু দাবি দিয়েছে আর কি, যে হাইওয়েতে সিএনজি চালানো যাবে না, বটবটি চালানো যাবে না, আমি মনে করি যে আমাদের এগুলো একটু বিবেচনায় রাখা দরকার। এই দাবিতে তারা ধর্মঘটটা ডেকেছিল। হ্যাঁ, সেখানে কারো না কারো ইন্ধন থাকতে পারে, কিন্তু এই প্রশ্নটা আমার করার চাইতে এই প্রশ্নটা করতে হবে বিএনপির যুগ্ম মহাসচিবকে, খোকন ভাইকে। কেন করতে হবে এটা? আমার প্রশ্ন হলো, পরিবহন শ্রমিকদের নেতাকে বলবেন যে শাহজাহান খান, হ্যাঁ শাহজাহান খান পরিবহন শ্রমিকদের নেতা, বলবেন রাঙ্গা জাতীয় পার্টির, হ্যাঁ এই পরিবহন শ্রমিক নেতা তো এই দুইজনেই বাংলাদেশে না। পরিবহন শ্রমিকদের নেতা মির্জা আব্বাস, পরিবহন শ্রমিকদের নেতা শিমুল বিশ্বাস, এরকমভাবে নাম বলা যাবে অনেকগুলি আর কি। এটা বরঞ্চ ওনাদেরকে মুখোমুখি দাঁড় করে জিজ্ঞেস করলে প্রপার আনসারটা পাওয়া যেত। জিজ্ঞাসা করি। জি, জনাব মাহমুদুল খোকন। প্রথমত হলো যে
এটা সাংবিধানিক অধিকার সমাবেশ করার। পুলিশের দায়িত্ব এই সাংবিধানিক অধিকার তারা প্রয়োগ করতে চায়, বাস্তবায়ন করতে চায়, তাদেরকে নিরাপত্তা দেওয়া। আর উনারা বলছেন যে উনারা জড়িত নাই। আপনার খুলনাতে প্রধানমন্ত্রীর একজন আত্মীয় বলছে যে খুলনায় কোনো মিটিং করতে দেওয়া হয় না। কি একটা বললো, আমি খুলনা গিয়েছিলাম আগের দিন রাতেবেলা, লক্ষ লক্ষ লোক চলে আসে একদিন আগেই, তার সমাবেশ কি হয়েছে। এবং সেখানে খুলনা তো নদী বেষ্টিত, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন, আমি নাম বলতে চাচ্ছি না, তারা যারা নিশ্চয়ই তারা শুনতেছে আমার কথা, মাইকিং করছে নদীতে নৌকা করে কেউ আসবেন না, নৌকা আটকে দেওয়া হয়েছে। আরে পরিবার সমুদ্রে রোড পারমিট আছে না বাসের, সেটাকে দেয়, ডিএটিএ দেয়। ডিএটিএ কোন মন্ত্রণের আন্ডারে? যোগাযোগ মন্ত্রণের আন্ডারে নাকি? হ্যাঁ, তার রোড পারমিট ক্যান্সেল করতে পারতো না? তার দাবি দেওয়ার সম্বন্ধে বলছে যে 2 দিনের দাবি দেওয়া শেষ। যেদিন বিএনপির প্রোগ্রাম শেষ সন্ধ্যার সময়, বিকালে সন্ধ্যা থেকে চলা আরম্ভ করলো। আবার বাগেরহাটে কিন্তু একজন পরিবহন নেতা বলছে এটা আওয়ামী লীগের নির্দেশে ভয় করছি আমরা, সব জায়গায় তাই করছে। এক তো কেন করছে কোশ্চেন, আওয়ামী লীগ কেন করতে যাবে? এই যে এখন বরিশালে কি হয়েছে, বরিশালে রিক্সা ভ্যান আছে না, রিক্সা ভ্যান বন্ধ করে দিচ্ছে। সিএনজি তো আছেই, বাস টাস তো আছেই, তা লঞ্চ দরব করে দেওয়া হবে। কে দেওয়া হবে? ঢাকা থেকে এক নেতা বলছে, আওয়ামী লীগ নেতা, আমার আত্মীয় আছে ওখানে, সেই এনাফ, নাম বলতে যাচ্ছি না, এগুলো বলা উচিত না। আপনি কেন আপনি কেন পিসফুল হচ্ছে কি আপনি না, প্রত্যেক জায়গাতে আমাদের নেতা কর্মীরা মার খাচ্ছে পথে পথে, মিটিংয়ে আসতেছে না, বাট আসার সময় মারামারি করতেছে, আহত করতেছে। চিটাগাঙে আমার এলাকার চাটকি সোনামের লোকজন আহত হয়েছে, ইয়াতে আপনার এই যে মেরুশ্বরের ওইদিকে আহত হয়েছে, বেশ কয়েকদিন হাসপাতালে ট্রিটমেন্ট করতে হয়েছে। আমার বিভিন্ন এলাকার লক্ষ্মীপুরের লোকজন আহত হয়েছে, ফেনীর লোকজন আহত হয়েছে। আপনার ইয়াতে আপনার ময়মনসিংহ জানেনি, পথে পথে তারা বাধা দিয়ে পথে পথে আক্রমণ করছে। সমাবেশ স্থলে তারা আসেনি ঠিকই, আপনার ইয়েতে খুলনা বলেন, ইভেন রংপুর বলেন, রংপুরে অবশ্যই বাধা দেওয়া হয়নি, রংপুরে বাধা হয়নি, বাট এটা বন্ধ করে দেওয়া হয়েছে। রংপুর তো ওখানে আওয়ামী লীগ এত দুর্বল, আওয়ামী লীগ এত শক্তিশালী না, দুর্বল, ওখানে জাতীয় পার্টির বা সাধারণ মানুষ বা বিএনপি সমর্থন বেশি, বা অ্যান্টি আওয়ামী লীগ। আমরা একটু তাকে এখন আমি আসছি যে কেন আওয়ামী লীগ করতেছে এটা। মিটিং তো আমার, মিটিং তো বিএনপির, আপনার কাছ থেকে এখানের মধ্যে আপনার আরেকদিন একটা মিটিং করেন, আপনি আমার মিটিংয়ে বাধা দেবেন কেন? পুলিশ দাঁড়ায় থাকতেছে, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, এটা কেমন করতে হলো না? আমি কেন, ভয়টা কি? সমাবেশ মানুষ দেখে ভয় পাচ্ছেন আপনারা নাকি আর কি? আপনার কেন আপনার ইলেকশনটা আপনার কেন আপনারা 14 বছর আছেন, 14 বছর ক্ষমতা আছেন আপনারা, 14 বছর আপনি বলতে অনেক কাজ করছেন আপনারা। আপনাদের মানুষ তো পাগলে ভোট দেবে আপনাদেরকে। একটা নিরপেক্ষ সরকার করেন না কেন? এই দাদা একটু আগে বললেন না 95-96 স্লোগান দিছি, আমার ভোট আমি দেবো, যাকে কাছে দেবো, এটা হলো কি যাকে খুশি তাকে দেবো। কারণ কি আমার ইচ্ছে অনুযায়ী ভোট দেবো, আমার ইচ্ছে। আমি এখন উনি বলছেন ফ্রিডম অফ চয়েস, উনি ওনার ইলেকশনের চিন্তা করছে, আমি ইলেকশনের চিন্তা করতেছি না। মানুষের ভোট দেওয়ার অধিকারটা নিশ্চিত করতে চাই, মানুষের ভোট দেওয়ার অধিকারটা তারা ভুলে দিচ্ছে, প্র্যাকটিস শেষ হয়ে গেছে। এবং আমরা এই মানুষের ভোটের অধিকার যদি না নিশ্চিত হবে, সে পর্যন্ত আমরা নির্বাচনে যাব না। কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু পাওয়া গেল না। বিএনপির বাস মালিকদের কি ভূমিকা, কথাটা খুব পরিষ্কার আর কি, যে এই সমস্ত প্রোগ্রামগুলিতে বাস মালিকরা এক হয়ে যায় অগ্নি সন্ত্রাসের ভয়ে, বাস মালিকরা এক হয়ে যায় ভাঙচুরের ভয়ে, বাস মালিকরা এক হয়ে যায় ভাড়া না পাওয়ার ভয়ে। এরকম নানাবিধ কারণ আছে, যে কারণগুলির দায় দায়িত্ব বিএনপি এড়াতে পারে না। আর নিঃসন্দেহে আমরা বিএনপির সমাবেশ বা বিএনপির কথাবার্তা একটু ভয় তো পাই, কারণ আমাদের চোখের সামনে ভেসে ওঠে 2004 সালের 21শে আগস্টের সন্ত্রাস বিরোধী সমাবেশ, আওয়ামী লীগের সমাবেশ, যেখানে আমার নেত্রী উপস্থিত ছিল। সেই সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা, শুধু গ্রেনেড হামলা করতো, তাও 8 গ্রেনেড 13টা গ্রেনেড মেরেছে, সেটুকুতে ক্ষান্ত হয় নাই। আমার নেত্রী যখন ওনার গাড়িতে করে স্থান থেকে আসতেছিল, তখন সেখানে গুলি করা হয়েছে।
হাসপাতালে গেছে, ওদের কাউকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই, অ্যাম্বুলেন্স আসতে দেওয়া হয় নাই। পরের দিন পার্লামেন্টে দাঁড়ায় বলছে যে তখনকার বিরোধী দলনেত্রী শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে গ্রেনেড বেরিয়েছে, এরকম ঠাট্টামশ করা হয়েছে আর কি। তারপরে জজবে নাটক বন্ধ করানো হয়েছে। একটি দলের সমাবেশকে ঘিরে এরকম যখন আরেকটি দল তৈরি করে, একটা ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। আমার নেত্রীর উপর 19 বার হামলা চালানো হয়েছে। না, কিন্তু উনি যে প্রসঙ্গটা বলছেন যে মানে রাইট টু মানে ভোট, ওই রাইট টু ভোটটাকে ইনশিওর করা, রাইট টু ভোটটা তো আমরা করতেছি, আমরা তো সেই জায়গাটাই চাচ্ছি আর কি। কিন্তু ওনাদের মুখে তো এটা অনেকটা মনে হয় ভূতের মুখে রাম নামের মতো। ওনারা তো ভোট পদ্ধতিতে বিশ্বাসী না। সেই কথাগুলো যদি বলি, নিঃসন্দেহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা হয়েছে, যেটার আমি সদস্য, বা 10ম জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে বিতর্কিত যেটুকু করা হয়েছে সেটা টোটালি বিএনপি অ্যালায়েন্সেরা মিলে করেছে। 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নাই। নির্বাচন প্রতিরোধের নামে সারা বাংলাদেশে অগ্নি সন্ত্রাস দিনের পর দিন, মাসের পর মাস করে এই নির্বাচনটাকেই বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। যদিও অত্যন্ত সুন্দরভাবে ওই নির্বাচনের টেনুর 5 বছর আমরা অতিক্রম করেছি। এবং এবারের নির্বাচনও তো সবাই মিলে অংশগ্রহণ করছে, ওনারাও করছেন। কেন সংকটগুলি তৈরি হলো হিসাব করে দেখেন। কিন্তু বিএনপি যদি তাদের নির্বাচনে যাবে না বলছে, আপনারা বলছেন সংবিধান মতোই নির্বাচন করবে, তো যদি না যায় তাহলে একটা বড় দলকে ছাড়া আরেকটা ক্রেডিবল নির্বাচন করা কতটা মানে সম্ভব? আমরা তো বলছি যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা হবে সেটা সবাই অংশগ্রহণ করবে, সবাই অংশগ্রহণ করতে বিএনপি অংশগ্রহণ করবে, সেটাই বলছি। এখন যে প্রোগ্রামগুলি শুরুতে আমি যেটা বলছিলাম যে আমরা সবাই নির্বাচনকে ঘিরে কাজ করছি, এটা পলিটিক্সের টার্মে কি বলা হয়, ওয়ার্ম আপ প্রোগ্রাম হচ্ছে। সেখানে অনেক কিছু চাওয়া হয়। আমরা রসকরা করে কই যাই যে কামানের লাইসেন্স চাইছি, অন্তত পিস্তলটা তো পাবো, এগুলো থাকে। রাজনীতিতে বিষয়টাই থাকে যে শেষ কথা বলে কিছু না, এটা একটু নেগলিজেন্সি থাকে। কিন্তু রাজনীতিটা হলো বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ। আজকের অবস্থার 3 মাস পরের অবস্থা একরকম থাকবে না, 3 মাস আগের অবস্থা একরকম ছিল না। নির্বাচনে তো আর 15 মাস দেরি আছে, তখনকার পরিস্থিতি এটি তাদের কর্মীরা দীর্ঘদিন মিছিলে নাই, মিটিংয়ে নাই, নির্বাচনে নাই, মাঠে নামাচ্ছে, সংঘবদ্ধ করছে, ঐক্যবদ্ধ করছে। আমরা বিশ্বাস করি ওনারাও কেউ সংবিধানের বাইরের কোনো পন্থায় ওনারা যাবেন সেটা বিশ্বাস করি না। সংবিধান জনগণের জন্য, অবশ্যই জনগণ যেটা চাবো সেটার মধ্যে থাকবে। কিন্তু বিএনপি চাবে, সেই চাওয়াকে আওয়ামী লীগকে ফুলফিল করতে হবে। বিএনপির ক্ষমতায় যাওয়ার রাস্তাটাকে চাওয়া অনুযায়ী ফুলফিল করে বিএনপি তো সংবিধান বদল করেছিল না, এটা আওয়ামী লীগের চাওয়া অনুযায়ী না। 15 ফেব্রুয়ারি নির্বাচনের করতে গিয়ে দেখেছে সারা দেশের মানুষ আওয়ামী লীগের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এই সিরিজ অফ প্রোগ্রামস সমাবেশ নিয়ে কি লক্ষ্য অর্জন এই পর্যন্ত হলো বা কি লক্ষ্য অর্জন করবেন যখন সরকার বলছে যে নিয়ম অনুযায়ী নির্বাচন হবে? দেখেন, শুনেন, আমার পথ বলো যে জনমত সৃষ্টি, জনমত কি তারা মনে করছিল পুরো পাবলিক কিন্তু চুপচাপ কেন, হ্যাঁ আমরা তো ক্ষমতা ভালোভাবে চালাচ্ছি। আরে এরশাদ সাহেব চালাইছে, যেন এরশাদের পার্টি ছিল, কি ছিল, 90 চালাইছিল না, চালাইছিল তো ক্ষমতায়, ওরা একটু বেশি আছে এ পর্যন্তই। এবং তারা যেটা করছে এরশাদ সাহেব এটা করে নাই। তারা 17 হাজার রাজনৈতিক কর্মীদের তারা গ্রেপ্তার করছে, গুম করছে, খুন করছে, লাশ রাস্তা পাওয়া গেছে, বহুত অজ্ঞাত লাশ। কারা? বেশিরভাগ রাজনৈতিক কর্মী, দিস দ্য গভর্নমেন্ট। তারা মোর দেন আপনার ধরেন একটা হিটলার তো খারাপ ব্যবস্থা করছে দেশের মধ্যে। তারা এখন কি কেন? ক্ষমতা থাকার জন্য। মায়ের কান, তাদের ছেলেদের জন্য মাদের কান্না, বোনদের কান্না কে না জানে। দিস ইজ আওয়ামী লীগ। ইলিয়াসের মধ্যে গুম করছে তারা কি, এবং ডবল স্ট্যান্ডার্ডটা মেনটেন করে অলওয়েজ। নিজেরা বলতো যে, নিজেরাই দাবি করছিল যে আমার ভোট আমি দেবো, তাকে খুশি, তাকে জন্য কেন্দ্রের গভর্নমেন্ট দরকার। বিএনপি প্রথম রাজি ছিল না, অনেক কথা বলছে, দিল। তারা নিজেরা এখন বলতে, এখন পরে এসে বলতে ভুল হয়েছে, এটা ক্ষমতা আসার ভুল হয়েছে, কম মই দিয়ে আসা ভুল হয়েছে, মই তো ব্যবহার করছো তুমি ক্ষমতার জন্য। আর উনি বলছে সারা জনগণ আওয়ামী লীগ চাইছিল, সেটা বলছিল আওয়ামী লীগ মেজরিটি পাইছিল, মেজরিটি পায় নাই, 111 সিট তো পায় নাই আওয়ামী লীগ, শর্ট ছিল, বিএনপি 117 সিট ছিল। তারপর জাসদটা দেখলেন আনোয়ার মঞ্জুর সাহেবদেরকে নিয়ে সরকার গঠন করলো, এবং পরবর্তী আপনারাই বললেন যে এটা বলছিল যে বাদ দিচ্ছি সেটা। আমরা এখন ওই আপনাদের হারানো স্লোগানে আমরা বাস্তবায়ন করতে চাই। জনগণ চায় আমার ভোট আমি দেবো, যাই কাশি দেবো,
যাকে খুশি তাকে দেয়, ওই জন্য ক্যান্ডিডেট গভর্নমেন্ট দরকার। শেখ হাসিনার অধীনে শুধু নির্বাচন হবে না। এক, দুই হলো যে উনি 14 বছর দেশ চালাচ্ছে। দেখেন আপনার কী হবে, আমার প্রায় 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এমন কোনো নেতা নেই যে মামলা, রাজনৈতিক মামলা, গায়ে মামলা, মিথ্যা মামলা, গরিব মানুষের বিরুদ্ধে, গরিব রাজনীতির মামলা, খাইতে পারতেছে না তারা মামলা। কেন? ফরওয়ার্ড, ক্ষমতায় থাকার জন্য। শুধু তাই, আপনি ধরেন মিথ্যা মামলা, এই যে জুবাইদুর রহমান আর তারেক রহমানের। তারেক রহমান ছিল সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, সাবেক সেক্টর কমান্ডার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে। আর জুবাইদুর রহমান তার স্ত্রী, তার বাবা ছিল নৌবাহিনী প্রধান, উনি মন্ত্রী ছিলেন। জুবাইদুর রহমান দাদা ছিল ব্যারিস্টার ব্রিটিশ আমলে। এই পরিবারের সম্পত্তি পেয়েছে কত? 1,26,00,000 টাকা, তাও ওই যে 111 গভর্নমেন্টের সময়। জুবাইদুর রহমান নোটিশ দেয় নাই, তার বিরুদ্ধে মামলা করছে। জুবাইদুর রহমান মার বিরুদ্ধে মামলা করছে, বর্ধমানের শাশুড়ি মামলা করছে। এখন 1,26,00,000 টাকার 14 বছরকে ঘোড়ার ঘাস কাটছেন আপনারা। কথা বলে হাওয়ান 111 গভর্নমেন্ট সারা পৃথিবী খুঁজছে, বাংলার সব সাব রেজিস্ট্রি খুঁজছে, ব্যাংক খুঁজছে। তার মানে এই টাকা ছাড়া কোনো টাকা নাই, এই সম্পদ ছাড়া কোনো সম্পদ নাই, ক্যাশ পানি নেই। এই কি পাইছেন আপনারা? 1,26,00,000 টাকা রাখা একটা পিয়নের জমি কিনলে, 2 কাঠা জমি কিনলে, 1 কাঠা জমি কিনলে 1,26,00,000 টাকা আছে। আর এরকম আমি তো চার্জশিটটা পড়ছি, একটা শব্দ নেই কোথাও দুর্নীতির মধ্যে অসৎ উপায়ে অর্জিত, শব্দটা নাই। আপনি জেনুইন থাকলে কি হোয়াট দ্য রং? রংটা কি? আইনে, দুর্নীতি দমন আইনে বলছে অসৎ উপায়ে থাকতে হবে, ইনকাম করতে হবে। নো, এরকম কোনো অ্যাপ্লিকেশন তার বিরুদ্ধে নাই, তার ওয়াইফের বিরুদ্ধে নাই। এবং এটা পারপোসি সরকার রাজনৈতিক কারণে তাকে আপনার তো জুবাইদুর রহমান এবং তারেক রহমান বিএনপি অ্যাক্টিভ চেয়ারপারসন, সেটা পপুলার নাও, তাদের বিরুদ্ধে পাবলিক মাইন্ডে একটা ডাউট সৃষ্টি করার জন্য এই মামলা দিল। বেগম খালেদা জিয়া তাদের এই প্রতিহিংসার শিকার, যার বিরুদ্ধে মামলা দিলে দিচ্ছে, মামলা হয় না। দুদুকার কোর্টে আপনারা যারা যান, আপনার দাদা উকিল হয়ে আপনি যান, আপনি তো কোর্টে যান না, আমি উকিল কিন্তু কোর্টে যান না। আপনি কোর্টে সাবেক অ্যাটর্নি মাহবুব আলম দুদক থেকে বেশি কথা বলছে, মানে সরকারের ইন্টারেস্ট কি বেগম খালেদা সাজা দিতে দেবো, জামিন দেওয়া দেবো না। সরকার আর দুদক একত্র হয়ে গেছে। দুদক না লেখা আছে, সাইনবোর্ডে লেখা আছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন আইনে। নো, দিস কন্ট্রোল গভর্ন, এক কঠোর দমন চালাচ্ছে সরকার। এবার আজকে তারেক রহমান সাহেব এবং জুবাইদুর রহমানের বিরুদ্ধে এই ওয়ারেন্ট হলো সরকারের একটা, আগামী নির্বাচনের সামনে রেখে সরকারের একটা ষড়যন্ত্র। সেটা আসেন আপনি এই প্রসঙ্গটা আমি আর দুটা শেষ করে দিচ্ছি। আমি বিদ্যুৎ খাতে আজকে পার্লামেন্টের প্রসঙ্গ বলছি, লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেলেন আপনারা, এখান থেকে লুট করে সুযোগ করে দিলেন আপনি। কার সাথে দিলেন আপনি? এখানে মন্ত্রীকে, প্রতিমন্ত্রী আছে একজন, আর মন্ত্রীর দায়িত্ব আছে প্রধানমন্ত্রী নিজেই। কোনো টেন্ডার হবে না। 2010 সালে আইন করলেন, কোনো কম্পিটিশন হবে না। কম্পিটিশন মানে কি? আমি আমার পছন্দের লোককে দিতে পারবো। কেন দিলেন? আজকে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে না, লোডশেডিং করছেন আপনি। গ্রামে তো বিদ্যুৎ থাকেই না, মাঝে মাঝে আসে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, 14 বছর দেশ চালানোর পর এটাকে বলছে আমরা সিঙ্গাপুর হয়ে গেছি। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করে না। আমরা সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করেন, আমেরিকার সঙ্গে তুলনা করেন। আজকে 14 বছর প্রধানমন্ত্রী বলে যে 23 সালে দুর্ভিক্ষ হবে। তা 14 বছর কেন আপনি দেশ চালালেন? আপনার কিন্তু গ্লোবাল ক্রাইসিসের কথা একটু মাথায় রাখবেন না। গ্লোবাল ক্রাইসিস না, আজকে প্রথম আলো পত্রিকা আসছে, টাকা সব চলে যাচ্ছে। 200% ইম্পোর্ট করার সময় 200% ওভার ইনভয়েস করে টাকা পাচার করছে। এই কারা? এরা কারা? কাদের টাকা যাচ্ছে? টাকা কাদের কাছে ছিল? সব টাকা চলে যাচ্ছে। এখন আগে গেছে ডলার, পাউন্ড, এগুলো গেছে। এখন বাংলাদেশি টাকা আছে না, সেগুলো বিদেশে এক্সচেঞ্জ করা যায়। নগদ টাকা চলে গেছে। একটু আসি, দুর্ভিক্ষ হয় যদি 23 সালে প্রধানমন্ত্রী বলছেন, দয়া করে 31 মধ্যে পদত্যাগ করেন। আমরা আপনার ব্যর্থ সরকার দেখতে চাই না। যে সরকার প্রধান নিজে বলতেছে তার দুর্ভিক্ষ হবে। একটা বিষয় যে নিরপেক্ষ সরকার দেন, যেটা একটু আপনি রেসপন্ড করবেন, সেটা হচ্ছে রাজনৈতিকভাবে বা আইনগতভাবে অযোগ্য প্রমাণ করার জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে
দলের বড় রাজনীতি নেতাদেরকে প্রচার। প্রচার করা এবং তাদেরকে মামলা মোকদ্দমার মাধ্যমে তাদেরকে মানে বার করার জন্য, আইনগতভাবে অযোগ্য করার জন্য করা হচ্ছে পাবলিক পারসেপশন তৈরি করা যে আমরা বলছিলাম না যে আমরা 90 সালে আন্দোলনগুলো শুরু করেছিলাম, আন্দোলনের এটাও ছিল গুম খুন সন্ত্রাসের রাজনীতির চির অবসান, না কু পাল্টা কু হবে না, অস্ত্রের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে না। কেন 75 থেকে 90 পর্যন্ত এই প্রক্রিয়াগুলি ছিল, এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম। গুম খুন হত্যা সন্ত্রাসের রাজনীতির সূচনাটা জেনারেল শাসিত বাংলাদেশে হয়েছে, জেনারেলের হাত ধরে আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছি। আপনার মিথ্যা মামলা, এটা যেটা বলতেছিল বিএনপির চেয়ারপারসনের, এটি খুব দুঃখজনক ব্যাপার। একটি দেশের সরকার প্রধান বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, এটা এতিমখানার টাকা ঘিরে যে মামলাটা হয়েছে, দুর্নীতি অনিয়ম আত্মসাৎ যাই বলি না কেন, এটা পৃথিবীর কোনো দেশে এরকমটা শোনা যায় নাই। ওনারা সাজানো বলছেন, উনি একজন বিজ্ঞ আইনজীবী এবং বিএনপির লয়ারদের যে প্যানেল, এটা অনেক সমৃদ্ধ প্যানেল। 10 বছর মামলাটা চালানো হয়েছে। ওনারা চেষ্টা করেছেন বিএনপির চেয়ারপারসনকে নির্দোষ প্রমাণিত করতে পারেন নাই। এখন একজন আইনজীবী হিসাবে যদি উনি এটার সাথে দ্বিমত পোষণ করে, বলার কিছু নাই আর কি, না, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখন তারেক রহমানের বাবাকে, তারেক রহমান কার ছেলে, এই বিষয়গুলি নিয়ে তো কোনো বিতর্ক হচ্ছে না। তারেক রহমানের শ্বশুরকে, দাদা শ্বশুরকে, এইগুলি নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে না। কিন্তু হাওয়া ভবন কথাটা যখন আসে, হাওয়া ভবনের কর্ণধার হলো তারেক রহমান। কেন? এটা একটা প্যারালাল গভর্নমেন্টের হেডকোয়ার্টার ছিল। কেন? এই ঘুষ দুর্নীতি অনিয়মনা চালার জন্য, যে জন্য খাম্বা লাগানো হয়েছে, বিদ্যুতের লাইন দেওয়া হয় না একে, সারা দেশ বিদ্যুতে অন্ধকারাচ্ছন্ন ছিল। সেই অন্ধকারাচ্ছন্নের মধ্যে আমরা আলুর ছটা ছড়াইছি, শতভাগ বিদ্যুতের দেশ হয়েছে বাংলাদেশ আর কি। এখনকার যে ক্রাইসিস, ওখানে তো খোকন ভাই বলছেন তার এলাকার গ্রামে বিদ্যুৎ নেই, আমাদের এলাকার গ্রামে বিদ্যুৎ আছে, সেটা মোর দেন 20 আওয়ার্স, 20 ঘন্টা 21 ঘন্টা 22 ঘন্টা। একটা লোডশেডিং আছে 1 ঘন্টা 2 ঘন্টার। আমরা ময়মনসিংহ অঞ্চল আমাদের এলাকাগুলিতে আছে, হয়তো নোয়াখালীর চিত্র ভিন্ন হতে পারে, কিন্তু এটা স্বীকার করতে হবে যে বৈশ্বিক যে পরিস্থিতি আগে, আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই যুদ্ধোত্তর পরিস্থিতিতে গ্যাস, তেল, খাদ্য, এই ক্রাইসিসগুলি মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে। এখন যদি বলে যে না এই জন্য দায়ী না, দায়ী হইলে আমি পারতেছি না, এই কথা তো বললে হবে না। সারা পৃথিবী এরকম একটা দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করছে, এবং কথা হলো যে এরকম যে পরিস্থিতির জন্য, যে ঘটনার জন্য আমরা দায়ী নই, সেই ঘটনার দায় তো আমার কাছে দিলে হবে না। তো এখন আমাকে বলতে পারেন যে আপনি সরকার হিসাবে সেটার মোকাবেলা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা। হ্যাঁ, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি, এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। লোডশেডিংয়ের পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ হয়েছে, একটা স্টেবল জায়গায় আসছে। তারপরেও এখন ধরেন মানে আমেরিকাতে যে লোকটা বছরে 6টা শার্ট কিনতো, সে এখন 3টা শার্ট কিনে, ফলে এখানকার অর্ডারটা এখানে কমে গেছে, 10% রিডিউস হয়েছে, ফলে গার্মেন্টস একটা ক্রাইসিস হইতে পারে। রেমিটেন্স সারা পৃথিবীতে, চাকরির বাজারেও একটা হাওকাও আছে, ক্রাইসিস আছে, আমাদের সঙ্গে ক্রাইসিস আছে, ওইখানেও আছে, ফলে রেমিটেন্সের প্রবাহটা কমেছে, ফলে ডলারের একটা ক্রাইসিস আছে না তা না। কিন্তু আমি মনে করি এই ক্রাইসিস উত্তরণে সবাইকে সহনশীল ভূমিকা রাখতে হবে। একটু আপনি 1 মিনিট আপনি বিচার সম্বন্ধে বেগম খালেদা তারেক রহমান সম্বন্ধে বলছেন। বিচার আমার শুধু, আমি আর ডিটেলস বলবো না, বলতে চাই দেশের প্রধান বিচারপতি এস.কে. সিনহা, উনি সরকারের কথা অনুযায়ী রায় পরিবর্তন করে নাই, তাকে ক্যান্সার রোগী পানায় দেশে বাইর করে দিছে। আজকে সে রিফিউজি। ওই যে আতঙ্ক বিচার বিভাগে, সে আতঙ্ক সব প্রত্যেকটা বিচারকের মধ্যে আছে, এবং ন্যায় বিচারকে পাচ্ছি না আমরা। সে আতঙ্ক দূর করেন আগে, এই জন্য ন্যায় বিচার পাবে, খালেদা ন্যায় বিচার পাবে না, তারেক রহমান পাবে না, এবং আওয়ামী লীগ ছাড়া আর কেউ ন্যায় বিচার পাবে বলে, ওই আতঙ্ক শেষ ন্যায় পাবে বলে মনে করি না। 2 হলো যেটা আপনার, যেটা নির্বাচন পদ্ধতি, রিজার্ভ অসত্য কথা থেকে বলেন কেন? শপথ করেন, আমি সংবিধান শপথ করেন, আপনি সত্য কথা বলবেন। আপনি বলেন যে $1 বিলিয়ন আপনার রিজার্ভ আছে, আরে ওয়ার্ল্ড ব্যাংক বলে যে আরে $8 বিলিয়ন নাই আপনার, কোথেকে আসে আপনার $8 বিলিয়ন? টাকা কোথায় আপনার? এই ফরেন কারেন্সি কী করছেন আপনি এই খাতে দিয়েছেন। আপনি ব্যবসায়ীদের টাকা, কিছু তাদের চিহ্নিত দলীয় ব্যবসায়ী আছে, তারা বিদেশ থেকে লোন নিছে, দেশ থেকে টাকা বিদেশি ইনভেস্টমেন্ট করছে, ইন্ডাস্ট্রি করার জন্য বা পাওয়ার প্রজেক্ট করার জন্য, আর ওই লোনের গ্যারান্টি বাংলাদেশ ব্যাংক দিচ্ছে, সেটাকে এখন কয়েক বিলিয়ন হিটও দিতে হবে বাংলাদেশের। হোয়াট ডে
এত খাতের কেন আপনারা মানুষের টাকা নিয়ে? ব্যাংক মুনা দেখেন, আগে ছিল 2 জন ডাইরেক্টর ছিল এক পরিবার থেকে, এখন 4 জন 9 বছর থাকবে। ব্যাংক মুনা মানুষের টাকা, ব্যাংক মুনা ব্যক্তি মালিকানা হয়ে গেছে। আচ্ছা 11টা ব্যাংক আছে কিন্তু লাঠি উঠতেছে। দাদা একটা এই যে কথা মানুষ বলবেন। টাকা দিবে কে? তো আপনার জন্য আর হাওয়াবান সম্বন্ধে বলছি না, আমি হেঁটে বললাম একটু আগে, রিপিট করি, হাওয়াবান করে সবাই মুখে মুখে। তারেক রহমানের টাকা কোথায় পাইলেন না? পাইছেন আপনারা 14 বছরে? কই টাকা কোথায়? দেশে বিদেশে আছে? কোন ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাইছেন আপনারা? জমি পাইছেন? ব্যাংকে টাকা পাইছেন? নগদ টাকা পাইছেন? কিছুই পান নাই, শুধু স্লোগান হাওয়াবান। জি, এক মিনিট যদি দাদা আপনি না, রেসপন্ড করতে পারেন। বিষয়টা খুব স্পষ্ট। মানে আমি যেটা বলতেছি, উনি ওনার কথাটা বলছেন, কিন্তু হাওয়া ভবনের ইমেজটাই হলো দুর্নীতির ইমেজ। এবং টাকা পয়সা কোথায় আছে? টাকা পয়সা আসে তো বলেই একটা লোক যিনি মুসলেখা দিয়া বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে আছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দেশ চালাইতেছে। সুপ্রিম কোর্টের জামিন নিয়ে সুপ্রিম অর্ডার হিসেবে দেশের বাইরে গেছেন, নন মুচালিকা জি। আপনি অর্ডার দিচ্ছে জামিনের জন্য। আমরা তাকে বিদেশ আজকে কিন্তু একটি কথা উনি বলেছেন যে ক্রাইসিসটা আসছে, নির্বাচন বলেন, অর্থনীতি বলেন, সবাই মিলে এটা সমাধান করতে হবে সামনের দিনগুলোতে। সেই জায়গায় মাইনাস আওয়ামী লীগ জাতি যদি একত্র হলে পারবে। আওয়ামী লীগ কিন্তু কোনো ক্রাইসিস, আরো ক্রাইসিস থাকবে। একদিন বেশি থাকলে একদিন বেশি আজকে করতে পারছি না। দাদাকে একটু যোগ না, করতে এইগুলি তো ইসে মানে এক চোখা কথা, রোমান্টিক কথা না বলার সময় তো শেষ। আপনারা দুর্নীতির শীর্ষ চ্যাম্পিয়ন বানাইছে বাংলাদেশকে 5 বার। তাদের মুখে এই সমস্ত কথা যদি বলে, বুধের মুখে রাম নাম শোনা। আজকে আর এগোতে পারছি না। ধন্যবাদ জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ধন্যবাদ জনাব অসীম কুমার উকিল এমপি, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, এই আলোচনা চলতেই থাকবে এবং নিশ্চয়ই যে সম্ভাবনা বা যে আশা নিয়ে মানুষ তাকিয়ে থাকে দুইটি বড় দলের কাছে বা রাজনৈতিক দলগুলোর কাছে, তারা সেই বার্তাগুলো নিজেদের ধারণ করবেন এবং সামনের দিনগুলোতে যে সংকট বা যে অসুবিধার কথা মানুষ চিন্তা করে, জনজীবনে যে সমস্যাগুলো মানুষ মুখোমুখি হয়, সেগুলো সমাধানের চেষ্টা করবেন তারা। সেই আশাবাদ রেখে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনি অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন।